প্রিয় দর্শক, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি টাইমলাইন বাংলাদেশে। আমি কাজী জেসিন। দর্শক, সাম্প্রতিক সময়ে আমরা দেখছি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র পদ নিয়ে সৃষ্টি হয়েছে ভীষণ রকম ধোঁয়াশা। এই পদে ইশরাক হোসেন আইনি লড়াইয়ে জয়ী হওয়ার পরও তাকে শপথ পাঠ করানো হয়নি, আর তাতে করে আমরা দেখেছি দূরত্ব বেড়ে গিয়েছিল বিএনপির সাথে অন্তর্বর্তীকালীন সরকারের, এবং দীর্ঘদিন ধরে প্রতিবাদ চলেছে, এবং এই প্রতিবাদের মধ্যে দিয়ে ইশরাক হোসেনকে নিয়ে নানান রকম মন্তব্য আমরা শুনেছি, সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রল করতেও আমরা দেখেছি, এবং তাকে শপথ না পড়ানোর পেছনে আমরা আইনি জটিলতার কথা, মেয়াদ চলে যাবার কথাগুলো আমরা শুনেছি। এই সমস্ত বিষয় নিয়ে কথা বলবার জন্য আজ আমরা আমন্ত্রণ জানিয়েছি বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে। অশেষ ধন্যবাদ ইশরাক হোসেন আসবার জন্য। প্রথমেই যেটা আমি জানতে চাইছি, আজ তো নগর ভবনের তালা খুলে দেওয়া হলো আংশিক, কারণ দুটি তালা এখনও ওখানে ঝুলছে। এই তালা খুলে দেওয়ার মধ্য দিয়ে, এবং আমি যতদূর জানি গত বৃহস্পতিবার থেকে আপনি আন্দোলনে যাচ্ছেন না, এর মধ্য দিয়ে কি খানিকটা পিছিয়ে আসলেন আন্দোলন থেকে, নাকি এটা আসলে কোনো সিদ্ধান্তে পৌঁছলেন যে আন্দোলন চলবে না? ওয়েল, প্রথমে আমি আন্দোলন থেকে পিছিয়ে আসলাম কিনা সে বিষয়টার উত্তর দেই। এই আন্দোলন থেকে আমরা কোনো দিনই পেছাবো না, এই দাবিটা আমাদের চিরকালই থেকে যাবে। কারণ এখানে বর্তমান যে সরকার, তারা সুস্পষ্টভাবে সংবিধান লঙ্ঘন করেছে। বাংলাদেশের এপেক্স কোর্ট, মাননীয় সুপ্রিম কোর্টের আপিল বিভাগের নির্দেশনাকে অবমাননা করেছে। তাদের সরকারি চাকুরি বিধির অনেকগুলো ধারা তারা লঙ্ঘন করেছে, এবং সর্বোপরি জনগণের ভোটাধিকারকে তারা বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে। এই বিষয়গুলো কিন্তু ইতিমধ্যে তারা করেছে। তো এখান থেকে আন্দোলন থেকে ফিরে আসা বা দাবি থেকে ফিরে আসার কোনো বিষয় নাই। দ্বিতীয়ত, বৃহস্পতিবার দিন থেকে যাচ্ছি না। আসলে আমি কিন্তু গিয়েছি খুব কম বার, পুরো 20-25 দিন ধরে আন্দোলনটি চলেছে। কোরবানির ঈদের ছুটির আগে আই থিঙ্ক ধারাবাহিকভাবে 18 দিনের মতো আন্দোলনটি হয়েছে। সেখানে আমি হার্ডলি 3 দিন বা 4 দিন গিয়েছিলাম, আর গত সপ্তাহে আমি 3 দিন গিয়েছি। এটাও আমি পরবর্তীতে আপনাকে বলবো যে কেন আমি গিয়েছি এবং কিভাবে মিটিংগুলো করেছি। তো আমি তো এমনিও যাচ্ছিলাম না। এই আন্দোলনটা কিন্তু শুরু করেছে ঢাকা দক্ষিণ সিটিতে যারা আমাকে ভোট দিয়েছিলেন 2020 সালে, সর্বস্তরের ভোটাররা সাথে যুক্ত ছিলেন। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের শ্রমিক কর্মচারী ইউনিয়ন এবং অন্যান্য যে কয়টি ইউনিয়ন আছে, স্ক্যাভেঞ্জার্স ইউনিয়ন, ট্রান্সপোর্ট ইউনিয়ন, পরিচ্ছন্ন কর্মী, আপনি দেখবেন যে তারা কিন্তু এই আন্দোলনটি সূচনাই করেছে তারা। এবং আশেপাশে অনেকগুলো মার্কেট রয়েছে, মার্কেট সমিতির যারা সেখানকার সমিতির লোকজনরা রয়েছেন, সভাপতি এবং তাদের নেতৃত্বে বড় একটি অংশ নিয়মিত অংশগ্রহণ করেছে। এই সূচনা থেকে পরবর্তীতে আরও নেতাকর্মীরা উদ্বুদ্ধ হয়ে তারা এখানে আসে এবং জমায়েতটি বড় হয়। এবং এক পর্যায়ে তখন আমাকে বলা হয় যে আমি সেখানে যে দলের পক্ষ থেকে তাদের সাথে সংহতি যাতে প্রকাশ করি। এটা কিন্তু আন্দোলনের বেসিক শুরুটা, এবং সেই পর্যায়ে এখন রয়েছে। তো আমরা আন্দোলন থেকে সরে আসি নাই। আমি সেখানে হয়তো যাই নাই বৃহস্পতিবার দিনের পরে, শুক্র শনি ছিল, ওই দিন এমনিও কিছু ছিল না। রবিবার দিন আমার যাওয়ার প্রয়োজন হয় নাই, এবং আজকেও আমার যাওয়ার প্রয়োজন হয়নি, এবং আমি তো ইতিমধ্যে সংগতি প্রকাশ করেছি। একটু স্তিমিত হয়ে গেছে এবং নেতাকর্মীর উপস্থিতি কমেছে। না, নেতাকর্মীর উপস্থিতি আমরা ইনফ্যাক্ট আপনাকে যদি অনেস্টলি বলি, আমরা গত 2-3 দিন বা 2-3 দিন যেদিন আন্দোলন হয়েছে, আমরা অনেক চেষ্টা করেছি যাতে কেউই না যায়। কারণ আমাদের একটা সিদ্ধান্ত হয়েছে, সেটা গত বুধবার দিন, যে আমরা জরুরি সেবাগুলো তো চালু ছিলই শুরুর থেকে, কারণ বর্জ্য ব্যবস্থাপনা না হলে কিভাবে চললো এতদিন, এবং কোরবানির ঈদের মতো একটা ক্রিটিক্যাল সময় ব্যাকডোর দিয়ে এই জরুরি সার্ভিসগুলো কিন্তু চালু ছিল। পাশাপাশি দৈনন্দিন সেবা, যেটাকে বলা হয় যে জন্ম মৃত্যু নিবন্ধন, নাগরিক সনদ এবং কি সার্টিফিকেট, আরেকটা ওয়ারিশন সার্টিফিকেট, এগুলো অত্যন্ত প্রয়োজনীয়। জনগণের খুবই দুর্ভোগ হচ্ছিল। এইগুলো অনেক কাজে লাগে, আপনার বিদেশে যেতে হলে বা চিকিৎসার জন্য যেতে হলে, স্কুলে বাচ্চাকে ভর্তি করতে হলে। তো এই বিষয়গুলো স্থবির হয়েছিল। এবং গত সপ্তাহে আমরা কিন্তু ঈদের আগেও আমি কয়েকবারই বলেছি যে এই সেবাগুলা চালু করেন। পরবর্তীতে আমরা যেটা লক্ষ্য করতে পারলাম ঈদের ছুটির পরে,
যে জোনাল অফিস রয়েছে 10টা এবং সেই জোনাল অফিস থেকে এই সনদগুলা দেয়া হয়। বা ঢাকা দক্ষিণ সিটি 10টি জোনে বিভক্ত, এর মধ্যে 2টি জোনের অফিস নগর ভবনের 2টি ফ্লোরে রয়েছে, বাকি 8টি জোনাল অফিস বিভিন্ন জোনে রয়েছে। তো আমরা সেই জোনাল অফিসারদের সাথে যখন এক প্রকার কমিউনিকেট করে বলা হলো, তারা সরাসরি ডিনাই করলো যে তারা সার্টিফিকেট ইস্যু করবে না। কেন? তাদেরকে স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে উপদেষ্টা এবং উপদেষ্টার যে সচিব তারা ফোন করে বলে দিয়েছে তোমরা এই সনদ দিবে না এবং না দিয়ে এটা পুরো ইশরাকের উপর চাপিয়ে দিবা। এই সনদগুলোর মধ্যে জন্ম এবং মৃত্যুর যে সনদ, সেখানে 2 জনের অ্যাক্সেস লাগে, জোনাল যে কর্মকর্তা এবং আরেকজন কর্মকর্তা। তারা কম্পিউটারে ঢুকে তারা পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে অ্যাক্সেস দিলে দেন এই সনদগুলা দেয়া যায়। সো তারা যখন ডিনাই করা শুরু করলো এবং আমরাও তাদেরকে চাপ প্রয়োগ করলাম, পরবর্তীতে সিদ্ধান্ত আমরা নিলাম যে এখানে আমরা অফিসিয়ালি এমনভাবে এটাকে খোলা দিতে হবে যাতে করে জোনালরাও বাধ্য হয় যে তাদের কর্মটি করতে এবং এখানে আমার একটি প্রশ্ন, সেটা হচ্ছে যে আন্দোলনটা ঠিক এই পদ্ধতিতেই কেন করতে হলো? কেন নগর ভবন ঘেরাও করে বা ভেতরে বসে করতে হলো? এটা একটু রাজপথে অন্যভাবে করা যেত। দেখেন, আমরা তো প্রথম যে ডে 1-এ আন্দোলন যেটি হয়, আমি আগে বলেছি এটা কিন্তু একেবারে কোনো অর্গানাইজড না, এটা কোনো বিএনপির ব্যানারেও না। আমরা এখানে মানে কোনো মিটিং করে যে একটা আন্দোলনের ডাক দিব এবং কারা যাবে সেরকম কিছুই ছিল না। যখন এই কালক্ষেপণ করতে 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 একটা পর্যায়ে এমন আসলো যখন আমাদের যারা শুভাকাঙ্ক্ষী, যারা ওখানে পাশে কয়েকটি মার্কেট রয়েছে, মার্কেট সমিতির যারা নেতারা এবং কর্মচারী ইউনিয়নের নেতারা, তারা বলল যে আমরা একটা প্রতিবাদ করতে চাই। ঠিক আছে, আপনারা করতে চান, তাহলে আমার এই বিষয়ে আমি একটু পরামর্শ নিয়ে নিই। আমি দলের পরামর্শ নিলাম। তখন আমাকে জিজ্ঞেস করা হলো যে কিভাবে হবে, আমি থাকবো কিনা। আমি বললাম যে না, আমি থাকবো না, এটা তারা করতে চাচ্ছে তাদের ব্যানারে। তো আমি বললাম যে আমি তাদেরকে মেসেজ দিলাম, ঠিক আছে আপনারা করতে চাইলে করেন। তো প্রথম দিন যখন করলেন, এটা কি একদম দলের হাই কমান্ড থেকে নির্দেশনার ভিত্তিতে? দল থেকে অবশ্যই, দল তো দলের অবশ্যই, দল মিন্স তো হলো ঠিক আছে, তারা করতে যেতেই পারে, কারণ যেহেতু এখানে বিষয়টি বাই দ্যাট টাইম স্পষ্ট হয়ে গিয়েছে যে কালক্ষেপণ হচ্ছে, বিকজ আই এম অলওয়েজ ইন কমিউনিকেশন উইথ পার্টি হায়ারার্কি। তো ওনারা যেদিন এটা শুরু করলেন, আই থিঙ্ক সকালবেলা আমি জানিও না, আমি একটু ওই দিন ঘুম থেকে উঠতে দেরি হয়েছে, বিকালের মধ্যে পুরো রাস্তা ভরে গেল নগর ভবনের সামনে, এবং পরদিন পুরো আরো লোক, মানে 2 ডাবল হয়ে গেল। এটা কিন্তু আমরা টিভিতে তখন আমি দেখছি, আমরা কিন্তু কাউকে বলে ডেকে নিয়ে আসিনি। মানুষ যখন দেখলো যে একটা আন্দোলন গড়ে উঠেছে, আর সবাই তো জানে যে এরকম রায় হয়েছে, সবাই জানতে চাচ্ছিলেন, আমাদের নেতাকর্মীরা পুরান ঢাকার যেই অঞ্চলে আমি বিশেষ করে তারাই প্রথম উদ্যোগী হয়ে আসে যে কবে শপথ, কবে। তো আমি তাদের উত্তর দিতে পারছিলাম না। যখন তারা দেখলো একটা আন্দোলন শুরু হয়েছে, তো নিমিষে এটা ভরে গেল এবং পরের দিন একেবারে একাকার হয়ে গেল। এবং তার পরবর্তীতে স্বতঃস্ফূর্তভাবে মানুষ আসলেন, তারা সেখানে গান করলেন। এগুলা কিন্তু আমি দূরের থেকে দেখছিলাম, কোনো কিছুই আমি জানি না এবং পরিকল্পনার অংশ ছিল না। সো আন্দোলনটা কিন্তু একেবারে অর্গানিকভাবে শুরু হয়েছে, স্বতঃস্ফূর্ত হয়েছে এবং প্রথম 2-3 দিন মেবি জনগণ তেমনভাবে করে নাই, কিন্তু পরবর্তীতে যখন তারপরেও সরকার কালক্ষেপণ করলো না, তখন আমাদের দল থেকেও এটা নিয়ে মানে এটাকে পলিটিক্যাল চ্যালেঞ্জ হিসেবে যখন আমাদেরকে ছুড়ে দেওয়া হলো যে এখন আমি একটু তাহলে আরো 2-3টা বিষয় অ্যাড করতে চাই। ওই সময়কার পরিস্থিতিটা যা ছিল, বিএনপিকে এক প্রকার নেগেট করার মতো পরিস্থিতি কিন্তু কয়েক মাস ধরে তখন বিরাজমান, যে বিএনপি কোনো দল না, বিএনপিকে দরকার নাই, আমরাই সব সংস্কার করে ফেলবো, যখন ইচ্ছা নির্বাচন দিব, 5 বছর কেন আরো 10 বছর থাকবো। প্রেস সেক্রেটারি একজন আছেন, উনি দেশ চালাচ্ছেন, উনি বলছেন তার সকল কিছু করার ম্যান্ডেট রয়েছে এবং বিএনপির কোনো পরামর্শকে গুরুত্ব দেওয়া হচ্ছে না। নানাবিধ সমস্যার মধ্যে কিন্তু ওই সময় আমরা রয়েছি, তার মধ্যে প্লাস করিডোর এবং পোর্ট নিয়ে একটা টানাপোড়েনের মধ্যে এই ঘটনাটি। তো সেটা একটা আউটবার্স ছিল। তখন আমাদের দলের থেকে সিদ্ধান্ত হলো যে এই আন্দোলনটাকে আমরা রাজপথে নিয়ে এবং আরো বড় আকারে করব। তখনই আমরা 5-7 দিন পরে আই থিঙ্ক ইনিশিয়াল, তখন আমরা ওখান থেকে বের হয়ে মৎস্য ভবন পার হয়ে আমরা যমুনার দিকে গেলাম। এবং যেহেতু যমুনায় গেলে নাকি পানি পাওয়া যায়,
কারণ সবাই যেই যমুনায় যাচ্ছে তাদের পছন্দনীয়, তারা তাদের দাবি আদায় করছে, তাহলে আমাদের তো এটা, আমরা তখনও কি বলে আবদার করতে যাই নাই, দিস ইজ মাই রাইট, এটা আমার অধিকার। এমন না যে আমি একটা ফেভার চেতে গিয়েছি, আমাকে একটু দয়া করে ভাই এই জিনিসটা দেন, এটা আপনি আমাকে ডিনাই করতে পারেন না। তো আমি তারপরে আসবো সেই প্রসঙ্গে যে Right, আইনের right. ন্যায্যতা নিয়ে কিছু প্রশ্ন আছে, সেই একটু জায়গাটা রাজপথের আসবো। বিষয়টা শেষ করি। হ্যাঁ। তো তারপরে আমরা যখন যমুনায় গেলাম, গিয়ে সেখানে আমরা 2 দিন অবস্থান করলাম। মানুষের চরম ভোগান্তি হলো, কিন্তু আন্দোলন করলে তো ভোগান্তি কিছুটা হয়, এটা আসলে আমাদের কিছু করার থাকে না। তো সেই আপনার প্রশ্নের উত্তরে যদি বলি যে আমরা কিন্তু যৌনপর্যন্ত গিয়েছি এবং 24 আওয়ার্স রাত দিন ওখানে 2 দিন অবস্থান করা হয়। এখানে দুটি প্রশ্ন আমার, একটি ফার্স্ট প্রশ্নটি করি, সেটা হচ্ছে যে কি মনে হয়, যেমনটি বললেন যে